তো আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাচ্ছি। আমার জীবন তো নষ্ট করছে, আর আমার বাচ্চাটাকেও ছাড় দেয় নাই। আমার বাচ্চাটার কি দোষ ছিল? আমার বিয়ে হয় 2018, একজন জাপান প্রবাসী যার নাম। তো বিয়েটা পারিবারিক ভাবে আমাদের হয়েছিল। বিয়ে হওয়ার 22-23 দিন পর আমার হাজবেন্ড যখন আমাকে রেখে জাপানে চলে যায়, তখন আমি জানতে পারি সেখানে এক ভাবির সাথে তার পরকীয়া সম্পর্ক। এগুলো সব বাংলাদেশে থাকতেই শুনতে পাচ্ছেন আপনি? জি। তো আমি নিজের সংসারটা বাঁচানোর জন্য ওই ভাবের হাজবেন্ডকে ফোন দিয়ে বলি যে ভাইয়া, ওনার আপনাদের বাসায় যাওয়ার তো আমার ঘন ঘন পছন্দ হচ্ছে না, আপনি ভাইয়া ওনাকে আর আপনাদের বাসায় ডাকায়েন না। তো ওই ভাইয়া আবার আমার হাজবেন্ডকে বিষয়টা জানায় দেয়, তোমার ওয়াইফ আমাকে এসব কথাবার্তা বলছে। কেন এই কথাবার্তা বললাম? আমার শ্বশুর, আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাসায় এসে যাতা বাসায় কথাবার্তা চিল্লি আমাকে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, তখন সে আমাকে ছেড়ে দিবে হুমকি টমকি দিয়ে আমাকে করলো কি, তারা 2.5 বছর ধরে তারা আমাকে নেয় না, আমার খোঁজ খবর নেয় না, আমার ভরণ পোষণ কিছু করে না। আমার হাজবেন্ডের ফ্যামিলি সবাই সবকিছু থেকে আমাকে ব্লক করে রেখে দেয়। তারা লয়ার খুঁজে ডিভোর্স করাবে। দীর্ঘ 2.5 বছর এগুলোই চলছে? এগুলোই চলেছে, কিন্তু আমি তখন ডিভোর্সের জন্য রাজি হই না। আচ্ছা। তো এইভাবে দিন চলতে থাকে আমাদের, আমি তার জন্য অপেক্ষা করি, কিন্তু সে আমাকে ব্লক করে রেখেছিল সবকিছু থেকে। এটা প্রায় 2 বছর পর্যন্ত এইভাবে চলতে থাকে। ওদের পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক যোগাযোগ নেই? আবার তার সাথে নেই, তারা চাচ্ছিলই না আমাকে আর নিবে। তো আমার হাজবেন্ডের এই ঝামেলা গুলো চলতে থাকা অবস্থা একটা অ্যাক্সিডেন্ট হয়, মেশিনে হাত দিয়ে তার একটা আঙ্গুল কেটে এতটুকু অংশ পড়ে যায়। তো এটা পড়ে যাওয়ার পর সে তার এক বন্ধুর মাধ্যমে আমাকে জানায় যে তার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আমার কাছে এখন ক্ষমা চায়। সে এখন অঙ্গ প্রতিবন্ধী, সে তো এখন অন্য জায়গায় বিয়ে করতে পারবে না। আর আমি তার জন্য এখনো অপেক্ষা করতেছি। তার ফ্যামিলিকেও সে বুঝায় যে তো এখনো আমার জন্য অপেক্ষা করতেছে, ওরে তোমরা নিয়ে আসো। আমার কাছে ক্ষমা চায় যে আমার ভুল হয়েছে, আমি আমার পাপের শাস্তি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে বাংলাদেশে রাখবো না, আমি তোমাকে জাপানে নিয়ে এসে পড়বো। আমিও তো ওনাকে অনেক ভালোবাসি। তো তার কথায় আমি রাজি হয়ে যাই। তো আমার বাবা মা রাজি ছিল না, আমাকে দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করে আমি আমার বাবা মাকে রাজি করাই। তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন এসে আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার ভিসা প্রসেসিং করে, ওনার কথা সে রাখে। সে ভিসা প্রসেসিং করে আমাকে জাপানে আপনার 7 মাসের মধ্যে নিয়ে যায়। যাওয়ার আগে আমার শ্বশুর শাশুড়ি আমাকে একটা কথা বলে দিয়েছিল যে এখন কিন্তু বাচ্চা কাচ্চা নিবা না, তোমাকে জাপানে পাঠাইতেছে। ওনাদের পীরও আমাকে বলছে তোরে জাপানে পাঠানোর একটাই উদ্দেশ্য, তুই ওখানে যে কাজ করে ইনকাম করবি, তারপর আস্তে ধীরে পরে বাচ্চা কাচ্চার পরিকল্পনা করবি। ওনাদের পীর বলতে? ওনারা পীর ভক্ত অনেক, ওনারা পীর যেটা বলে তারা সেটাই বিশ্বাস করে। তাদের গোষ্ঠীর সবাই সে পীরকে অনেক মানে। আমি জাপানে যাওয়ার পর ভাইয়া 1 মাসের মাথায় আমি কনসেপ্ট করে ফেলি, ইচ্ছাই না অনিচ্ছাকৃত ভাবে কনসেপ্ট করার পর বেবিটা চাচ্ছিল না। তার ফ্যামিলিও বলছিল যে বাচ্চা নষ্ট করে ফেলো, তো আমি রাজি হইনি। সেজন্য ওনাদের কথা মতোই উনি আমাকে মারধর করে ঘরের মধ্যে চেয়েছিল যে বাচ্চাটাকে আমাকে মিসক্যারেজ করাইতে, কিন্তু মারধরের পর্যায়ে এতটাই চলে যায় যে আমার ব্লিডিং হয়ে যায়। তখন সে ভয় পেয়ে যায়, সে আমাকে ডাক্তারের কাছে নিতে চায় না। ডাক্তারের কাছে নিলে সে ফেঁসে যাবে, পুলিশ কেস হবে। তখন সে আমাকে ডাক্তারের কাছে নিতে চায় না। আমি আমার প্রতিবেশীকে কল দিয়ে সাহায্য চাই। আমাকে তখন সে আমার মুখ চেপে ধরে রাখছিল যে সত্যিটা বললে তোর আমি এখনই মেরে ফেলবো, তুই সত্যিটা বলতে পারবি না। তো আমি তখন আমার প্রতিবেশীকে বলি যে ভাবি আমি তো ওয়াশরুমে পড়ে গেছিলাম, আমি হয়তো বা কনসেপ্ট করছিলাম, যার কারণে ভাবি আমার এখন তো মনে হয় মিসক্যারেজ হয়ে গেছে, আমাকে একটু হসপিটালে নিয়ে যান। তখন ওনারা তাড়াহুড়ো করে আমার প্রতিবেশীরা আসে আমার বাসায়, এসে দেখে আমাকে রক্তাক্ত অবস্থায়। হসপিটালে যাওয়ার পর তখন সে হসপিটালে থাকা অবস্থায় তার মা বাবাকে বলে যে আব্বা আমি তো এখন ভুল করে ফেলছি, এখন আমি তো পুলিশে কেসে ফেসে যাব। তখন তারা শিখিয়ে দেয় তোর ওয়াইফের কাছে তুই ক্ষমা চা, ওর পায়ে ধরে মাপ চা। তো উনি তাদের কথা মতো সেটাই করে। আমাকে মুখ বন্ধ করানোর জন্য সে যত পারছে সে চেষ্টা করে আমাকে দমায় রাখছে। এইভাবে দিন চলতে থাকে। আমি প্রেগনেন্ট 6 মাস পার হয়। বাচ্চাটা তখন আর নষ্ট হয়নি, মিসক্যারেজ হয়নি। আল্লাহর রহমতে আমার সন্তানটা বেঁচে যায়। এইভাবে আপনার দিন চলতে থাকে, 6 মাস হয়। ওনার অত্যাচার চলতেই থাকে আমার উপরে। পরিবার উস্কায়া দেয়, সেও আমার উপর মেন্টালি শারীরিক যেভাবে পারছে অত্যাচার করছে।
আমরা 6 মাসের মাথায় জানতে পারি যে আমার গর্ভে মেয়ে বাচ্চা। তো আমি জানার পর তাকে অনেক অনুরোধ করি যে তুমি তোমার বাবা মাকে বললো না যে আমার গর্ভে মেয়ে বাচ্চা আছে। এটার কারণ কি? কারণ তারা মেয়ে দেখতে পারে না, একদমই পছন্দ করে না। তাদের বংশের মধ্যে মেয়ের সংখ্যা বেশি ছেলের সংখ্যা থেকে, তাদের জন্য মেয়ে বাচ্চা অভিশাপ। যখন হাজব্যান্ডকে অনুরোধ করি, সে আমার অনুরোধে তখন বলে নেই, কিন্তু বেশি দিন আমরা জিনিসটা লুকিয়ে রাখতে পারিনি। আমার 9 মাস প্রেগনেন্সিতে তখন আমার শ্বশুর বাড়ির লোকজন প্রেশার ক্রিয়েট করে যে তোরা মিথ্যা কথা বলতেছিস, তোরা জানাচ্ছিস না কেন, ইচ্ছা করে জানাচ্ছিস না, আসলে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা। তখন সে বলে দেয় যে আমার তো মেয়ে হবে। তখন তারা বলে তোর বউরে বলবি পীরের কাছে ফরিয়াদ করতে, লাল সিঁদুর ওর পেটের মধ্যে মাখতে বলবি সব সময়, আর মোমবাতি জ্বালায় প্রত্যেক সন্ধ্যাবেলায় ওরে মান্নত করতে বলবি। ওনারা বলছিল যে আমি যদি পীরের কাছে ফরিয়াদ করি এই মেয়েটা ছেলে হয়ে বের হবে। আমার হাজবেন্ড আমাকে বলে এগুলো করতে, আমি এগুলো কিছু করতে রাজি হই না। সেজন্য তারা আমাকে দেখতে পারতো না, আমাকে মুনাফিক, আমাকে নাস্তিক, যা মন চায় তারা সেগুলো আমাকে ডাকতো। আমার স্বামীও আমাকে নাস্তিক ডাকতো, যে আমি তো বিশ্বাস করি না, আমার ভিতরে বিশ্বাস ভক্তি নাই। কার উপরে বিশ্বাস ভক্তি নাই? তাদের পীরের উপর। আচ্ছা, তারপর আমি যে ভাই এত অসুস্থ থাকতাম, পাশে বমি করতাম, 4টা মাস 6টা মাস আমি বেডে পড়া। আমি ভাই বের হইতে পারতাম না, ঘর থেকে বের হইতে দিত না। সে আমাকে লক করে রেখে যাইতো, আবার সে রাত 8টার দিকে বাসায় আসতো, লক খুলে চাবি খুলে। আমাকে বলতে পারবে না যে আমরা যে এরিয়াতে ছিলাম কোনো ভাবিরা আমাকে দেখেছে যে আমি বাইরে হাঁটা চলা করতেছি। তার মতে আমি বেশি মানুষের সাথে মিশলে আমি খারাপ হয়ে যাবো, আমি নষ্ট হয়ে যাবো, ওখানে মানুষ নাকি বেশি চতুর, আমি চতুর হয়ে যাব। তো এইভাবে আমার বাচ্চাটা হয় হসপিটালে। বাচ্চাটা হওয়ার পর থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন আপনার আমার মেয়েকে পছন্দ করতো না, ওরে কিছু দেওয়াটা তাদের পছন্দ হইতো না। আমি জাপানে যাওয়ার পর থেকে তাদের যে একটা ছিল যে আমি জাপানে গিয়েছি বলে তাদের ছেলে তাদেরকে টাকা দেয় না। আমার দিন কাটতে থাকে এভাবে। 2 বছর হওয়ার পর সে আমাকে অনেক আগে থেকে বলতে থাকে যে চল বাংলাদেশে যাই, ঘুরে আসি। তো এই কথা বলে উনি ভাই আমাকে বাংলাদেশে নিয়ে আসে 2025 সালে ভাই 31 জানুয়ারি। শ্বশুর বাড়িতে ভাইয়া ছিলাম তখন। ভাইয়া বাংলাদেশে আসার পর থেকে আমার বাচ্চাটা না অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার বাচ্চাটা ভাই 5টা দিন বাংলাদেশে একটানা না খাওয়া, পানি পর্যন্ত খাচ্ছিল না। ওকে ডাক্তার দেখাই, ডাক্তারে বলে ওর পানি শূন্যতা দেখা দিছে। বাংলাদেশের ওয়েদারের সাথে ও নিজেকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আমার গলা দিয়ে তখন পানিও নামতেছিল না। আমার বাচ্চার এত খারাপ অবস্থা, কিন্তু তাদের কাছে সেটা উল্লাসের কারণ হয়ে দাঁড়াইছে। তারা দেখতেছে আমি কষ্ট করতেছি, আমার বাচ্চার জন্য কান্না করতেছি, কিন্তু তাদের কাছে এটা কোনো গায়ে লাগছে না। তারা ঘুরতেছে ফিরতেছে, আমরা মা মেয়ে 4 দেওয়ালের মাঝে বন্দি। আমার হাজব্যান্ডকে আমি সেজন্য বলি যে মেয়েটার তো অবস্থা এত বেশি খারাপ, মেয়েটার পেটও খারাপ হয়ে গেছে, আমাদের টিকিটের ডেটটা তুমি একটু আগিয়ে নাও, আমরা 30 দিনের জায়গায় 20 দিন থাকি, 20 দিন থেকে আমরা চলে যাব। আমার হাজব্যান্ডকে আমি এই কথাটা বলাতে উনি আপনার রিঅ্যাক্ট করে অনেক বেশি। উনি রীতিমতো আমাকে ঘরের মধ্যে লাথি দিয়ে বিছানা থেকে ফালিয়ে দেয়। আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফালানোর পর উনি আপনার রুম থেকে বের হয়ে যেতে নেয়। তখন আমি ওনাকে পাটা টেনে ধরি যে রুম থেকে বের হয়ে না, তোমার মা বাবা জানতে পারলে ওনারা তো অশান্তি করবে, তোমার মা বাবা আমার সাথে চিল্লাচিল্লি করবে, আল্লাহর রাস্তায় তুমি রুম থেকে বের হয়েও না। কিন্তু ভাই তারপরও ওনার হাতটা টেনে ধরি না, আমার হাতটা মুচুর মেরে উনি রুম থেকে বের হয়ে যখন দরজাটা খুলে তখন দেখি আমার ননদের দরজার সামনে দাঁড়িয়ে সব কথা শুনতেছিল। আমার হাজবেন্ড রুম থেকে বের হওয়ার সাথে সাথে ওনার পরিবারের সবাই রীতিমতো 6 জন মিলে 6টা মানুষ মিলে আমার সাথে রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত চিল্লাচিল্লি। আমি তখন বারবার রিকোয়েস্ট করতেছি যে আব্বা আপনার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আল্লাহর রাস্তায় আপনারা কথা আর বাড়ায়েন না, আপনারা যান রুমে যায় ঘুমায় পড়েন। আমি আব্বা অন্যায় কোনো কথা বলিনি আপনার ছেলেকে। পরের দিন সকালবেলা আমার মা বাবা ওনাদের বাসায় ডাকায়, তখন ওনারা আপনার সবকিছু মিটমাট হয়ে যায়। আমার মা বাবা আমার স্বামীর কাছে আমাকে ক্ষমা চাওয়া, যে স্বামীর কাছে ক্ষমা চাও, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাও। আমি ওনাদের কাছে মীমাংসা হয়ে গেছে ভাইয়া। মীমাংসা হয়ে আমার বাবা মা চলে আসবে, তখন আমার শ্বশুরে প্ল্যান করে আমার মা বাবাকে বলে বিয়ান আপনার মেয়েটাকে 2 দিনের জন্য নিয়ে যান, আপনাদের কাছে 2 দিনের জন্য যাই থাকলে ওর একটু ভালো লাগবে। এই কথা বলে 2 দিনের জন্য আমাকে আমার বাসায় পাঠায়। হ্যাঁ
সেদিন আমাকে বাসায় পাঠানোর আরেক দিক দিয়ে ওনারা করে কি, আমার লাকেসের মধ্যে আমার স্বর্ণ অলংকার, আমার বাচ্চার স্বর্ণ অলংকার, আমাদের পাসপোর্ট, আমাদের রেসিডেন্ট কার্ডের একটা ব্যাগ সেটা ছিল। আমার হাজবেন্ড বলকে 2 দিনের জন্য যাচ্ছ, এগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, কথা বলে উনি আমার জিনিসপত্র নিয়ে ওনার মা বাবার হাতে তুলে দেয়। আমি আর ঝামেলা করতে চাইনি ওনাদের সাথে, ওনারা ঝগড়া সৃষ্টি করবে বলে আমার বাবার বাড়িতে চলে যায়। আমার হাজবেন্ডই আমাকে দিয়ে আসে। তো 2 দিনের জন্য বাবার বাসায় যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে। আমি তাকে 2 দিন থাকার পরে বলছি 2 দিন তো থাকছি, নিয়ে যাও এখন। সে আসতে পারবে না। তাকে কল দিই, তার ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে সবকিছুতে আমি তাকে কল দিই, ফোন বন্ধ। হঠাৎ করে সে রাতটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় জাহান্নামের রাত ছিল। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে ফোন দিই, কেউ আমার ফোন ধরতেছিল, সবাই আমাকে ব্লক করে দেয় হঠাৎ করে। আমি আমার মাকে তখন বলি, মা আমার মনে হইতেছে উনি আমাকে রেখে চলে গেছে, আমি তো ওনাদের ফোনে পাচ্ছি না। তখন আমি জাপানে একজনের সাথে কন্ট্যাক্ট করি, তো উনি আমাকে বাংলাদেশের টাইম 6টার দিকে ফোন দিয়ে জানায় যে তোমাকে রেখে চলে আসছে। তো আমি এটা জানার পর আমি সকাল 9টার দিকে আমার শ্বশুর বাড়িতে যাই, যে আম্মা আপনার ছেলে কোথায়। শ্বশুর আর আমার ননদ মিলে গায়ে টাচ করে ধাক্কা মেরে জোরকৃতভাবে আমাকে ওই বাসার থেকে বের করে। আমি ওনাদের কাছে আমার পাসপোর্ট, রেসিডেন্ট কার্ডটা পর্যন্ত চেয়েছিলাম, যে আপনার ছেলে চলে গেছে, ঠিক আছে, আমার পাসপোর্ট, আমার রেসিডেন্ট কার্ড আর আমার স্বর্ণ অলংকার আমাকে দিয়ে দেন। স্বর্ণ অলংকার আমরা বিক্রি করে ফেলছি, আর পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড তোমার জামাই নিয়ে গেছে। আপনাকে সরাসরি এটা জানানো হলো? এটা সরাসরি আমাকে জানানো হয়। আমার হাজবেন্ডের সাথে আমি যোগাযোগ করি যে আমার পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড আমাকে ব্যাক পাঠাও। সে বলে আমি তোর ভিসা ক্যান্সেল করে ফেলছি আর রেসিডেন্ট কার্ড ভাঙিয়ে ফেলাই দিছি, তোরে আমি জাপানে আর আনব না। তখনও কিন্তু ভাইয়া উনি আমাকে প্রকাশ করেনি যে সে আমাকে ডিভোর্স দিয়ে গেছে। সে কি মানে যাওয়ার সময় ডিভোর্স দিয়ে গেছে আপনাকে? জি, আমাকে ডিভোর্স দেওয়ার 2 মাস পরে আমি জানতে পারি যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে। তো আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাচ্ছি। যে অন্যায় তারা করছে, আমার সন্তানের সাথে যে অন্যায় করছে, আমার বাচ্চাটার, ফুলের মতো বাচ্চাটার ভবিষ্যৎ তারা নষ্ট করছে, এর বিচার আমি চাচ্ছি। আমার বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, ও তো নিষ্পাপ। ও ওর বাবার জন্য প্রতিনিয়ত কান্না করে, ওর বাবার ছবি দেখলে ওর ড্যাডি ড্যাডি বলে রাখতে থাকে, ওর বাবা ওর একটা খোঁজ খবর দেয় না। আমার জীবন তো নষ্ট করছে, তাহলে আমার বাচ্চাটাকেও ছাড় দেয় নাই। আমার বাচ্চাটার কি দোষ ছিল? কেন আমার বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে তারা এমন খেলা করলো? কেন আমার বাচ্চার মাথা থেকে তার বাবার ছায়া সরানো হইল? আমি চাই না আমার সন্তানের মতো ভাগ্য আর কোনো বাচ্চার হোক, আমি এর বিচার চাই। সবার কাছে একটাই অনুরোধ, এমন মানুষদেরকে যেন সমাজে সম্মান না দেওয়া হয়।